আমরা শহর থেকে একটু দূরে গ্রামে থাকতাম। আমার স্বামী রোজ আমার জন্য শহর থেকে সন্দেশ নিয়ে আসত। আমি সন্দেশ খেয়েই ঘুমিয়ে পড়তাম। যখন সকালে উঠতাম, আমার জামা কাপড় ভিজে থাকত, যেন এমন মনে হতো কেউ আমার গায়ে জল ঢেলেছে। একদিন রাতে আমার স্বামী সন্দেশ আনলো, আর আমি না খেয়ে লুকিয়ে সেটা ফেলে দিলাম। তারপর সেই রাতে আমি যখন ঘুমানোর অভিনয় করলাম, হঠাৎ করে আমার শরীর। বিয়ের রাতে আমি আমার স্বামীর কাছে অদ্ভুত একটা বায়না করে ফেললাম। আমি তাকে বললাম আমার একটা জিনিসের খুব শখ, আর আমি ছাড়া থাকতেই পারি না। আমার স্বামী বলল যে, কি চাই বলো, তারপর দেখছি আমি তোমার জন্য কি করতে পারি। আমি আমার স্বামীকে বললাম, প্রথমে কথা দাও যেটা আমি বলবো সেটাই তুমি করবে। সে বলল, ঠিক আছে, তুমি আমাকে বলো, আমি চেষ্টা করব তো। আমার স্বামী একটু চিন্তায় পড়ে গেল। সে ভাবল কি জানি কি বলতে চলেছি আমি। কিন্তু যখন আমি তাকে বললাম, সে হাসতে লাগলো, আর সে অনেক বেশি খুশি হয়ে গেল। আমি তাকে বললাম, আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, কিন্তু গ্রামে ভালো মিষ্টি পাওয়া যায় না। তোমার কাজ তো শহরে, তুমি প্রতিদিনই তো আসা যাওয়া করতে থাকো। তাহলে যখনই তুমি শহরে যাবে, তখন আমার জন্য মিষ্টি খাবার কিছু না কিছু নিয়ে আসবে, না হলে আমি রেগে যাব। আমার কথায় আমার স্বামী হাসতে লাগলো আর বলল, ঠিক আছে, আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসব, কিন্তু আমায় একটা কথা বলো, এত মিষ্টি খেলে তুমি মোটা হয়ে যাবে না তো? আমি বললাম, না, আমার শরীর এমন যে আমি ছোট থেকে এত মিষ্টি খাই, কিন্তু আমি মোটা হই না। তুমি চিন্তা করো না, আমি সব সময় এরকম পাতলাই থাকব, কিন্তু আমি মিষ্টি অবশ্যই খেতে চাই। আমি সব কাজ করব, তোমার সব কথা শুনব। কত সময় লাগবে তোমার? কত পয়সাই বা লাগবে বলো? একটু যদি আমার জন্য মিষ্টি নিয়ে আসো, কি বা হবে তোমার? আমার স্বামী বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য কিছু না কিছু নিয়ে আসতে থাকব। সে ভীষণ খুশি হয়ে গেল, যখন কিনা আমার মনে হলো যে সে আবার বিরক্ত না হয়ে যায়। কিন্তু এখন সে যখনই শহরে যায় আমার জন্য সন্দেশ নিয়ে আসে। আমি সন্দেশ ভীষণ ভালোবাসি। সন্দেশ খেয়ে আমি শান্তিতে ঘুমিয়ে যেতাম। কিন্তু তারপর আমার সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো, যেটা একদমই নরমাল ছিল না। একদিন আমি আমার স্বামীর নিয়ে আসা সন্দেশ খাইনি, ফেলে দিয়েছিলাম আর ঘুমানোর অভিনয় করতে লাগলাম। কিন্তু আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল যখন আমি দেখলাম যে আমার ঘরে কেউ উপস্থিত ছিল, আর সেটা একজন নয় বরং ৩-৪ জন। আমি আমার মা বাবার একমাত্র মেয়ে, আর আমার মা বাবা ছিল গ্রামের জমিদার। আমার নামে না জানি কত জমি আর জন্তু ছিল। আমার বিয়ে যার সাথে হলো সে আমার থেকে একটু বড় ছিল, কিন্তু কি জানি কেন আমার তাকে ভালো লেগে গেল। কথায় আছে যে কাউকে চোখের দেখাতেই ভালো লেগে গেলে তাকে মনেরও ভালো লেগে যায়। আর ওই মানুষটাকে আমার দেখে ভালো লেগে গিয়েছিল, কেননা সে ভীষণ সুন্দর ছিল। আমার মা বাবার সাথে আমার এমন সম্পর্ক ছিল, যদি আমি তাদেরকে বলতাম যে আমার বিয়ে এই মানুষটার সাথে আমাকে করিয়ে দাও, তো তারা চিন্তা ভাবনা না করে করিয়ে দিত। যখন আমাকে তার ছবি দেখানো হলো, তখন আমার হৃদয় থেকে শব্দ আসলো যে আমার এই মানুষটার সাথেই বিয়ে করা উচিত। আর আমি হ্যাঁ বলে দিলাম। আমার মা বাবা আমাকে ভীষণ ভালোবাসত, পুরো বংশ আমার পিছনে ছিল, কিন্তু আমার বাবার কথা ছিল বংশের মধ্যে বিয়ে দেব না, কেননা আমাদের বংশে কোনো ছেলে এমন ছিল না যে যোগ্য ছিল, আর আমার কাউকেই পছন্দ ছিল না। এই মানুষটাকে আমি পছন্দ করতাম, আর তাই আমি তাকে বিয়ে করে নিলাম। তার আর আমার বয়সে পার্থক্য ছিল প্রায় 8.5 বছর, কিন্তু তা মনে হতো না। বিয়ের দিন আমি আমার স্বামীকে আবদার করেছিলাম যে আমার সব সময় মিষ্টি খেতে ভালো লাগে, তোমাকে আমার জন্য যে কোনো মিষ্টি আনতে হবে। সে সাথে সাথে মেনে নিয়েছিল। সেও বুঝত যে আমি এমন একটা ঘর থেকে এসেছি যেখানে আমি সবার আদরে ছিলাম, আর আমার সমস্ত কথা সবাই মেনে নিত। এজন্য সে এরা কেন বারণ করবে? এমনিতেও 1-2 দিনের বিয়ে করা বুকে কেউ বারণ কোনো বিষয়ই করে না। নতুন বুদের কাছে এটাই তো একটা সময় যখন নিজের সব কথা সহজেই তারা রাজি নিতে পারে। যদি চায় তাহলে সব কিছু তারা আদায় করতে পারে সে সময়। আর তাছাড়া সেই আদায় করার ব্যাপারটা তো আর সারা জীবন চলে না। পরে তার সম্মান এত বাজেভাবে নেমে যেতে থাকে যে যেন কোনো দিন তার সম্মানই ছিল না। শুধুমাত্র বিয়ের দিনগুলোই এমন যখন নিজের কথায় সহজেই রাজি করিয়ে নেওয়া যায়। আর আমিও এরকম তাই করেছিলাম। এখন আমার স্বামী যখনই শহর যায় আমার জন্য মনে করে সন্দেশ নিয়ে আসে, আর তার শহরে 7 দিনে 3 থেকে 4 চক্কর লাগাতেই হতো। সন্দেশ তো আমি খেতাম, কিন্তু একটা ঘটনা ভীষণ অদ্ভুত ছিল। যেই আমি আমার স্বামীর আনা সন্দেশ খেতাম আমার খুব ঘুম পেয়ে যেত। শুনতাম যে মিষ্টি খেলে মানুষের খুব ভালো ঘুম হয়, কিন্তু আমার ঘুম তো একটু বেশিই ছিল। সন্দেশ খেতে না খেতেই 10 মিনিটও যেত না, আমি ঘুমিয়ে যেতাম। আর আমি সকাল বেলা জাগতাম। এইভাবে আমি বুঝতেই পারতাম না যে আমার পিছনে ঘরে ঠিক কি চলছে, কেননা বলা হয় যে ঘুমানো আর মরে যাওয়া মানুষের মধ্যে কোনো তফাতই থাকে না। একটাই তফাৎ থাকে যে ঘুমানো মানুষটা যায় আর মরা মানুষ জাগে না। এজন্য সে বুঝতে পারে না সে যেই সময় ঘুমিয়ে থাকে সেই সময় আসলে কি হয়।
আমি যখন জাগতাম তখন কখনো রাতের খাবার বানানো থাকতো না, তো কখনো দিনের। কিন্তু আমার স্বামী কোনো কথাই বলতো না। আর না, এ ব্যাপারে তার কোনো রাগ ছিল। আমাকে জেগে থাকতে দেখে সে বলতো, জেগে গেছ, চলো এসো এসো খাবার খেয়ে নাও, বা চলো কোথাও বাইরে যাই, বা কোনো কাজ বলে দিত। কিন্তু কখনো রাগ দেখাতো না। যখন কিনা তার জায়গায় যদি অন্য কেউ হতো সে তো বলতো যে, খাও আর খেয়েই ঘুমিয়ে পড়ো। এটা আবার কি ধরনের আচরণ? এই ব্যাপারটার জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ ছিলাম। আর আমার এই কথাটাতে সম্পূর্ণ বিশ্বাস ছিল যে আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসে। এজন্য তার আমার কথায় খারাপ লাগতো না। এজন্য তার আমার না কাজ করা খারাপ লাগতো না। কিন্তু এবার এটা কিছু বেশি হয়ে যাচ্ছিল। একদিন এরকম হলো যে আমি সন্দেশ খেয়ে ঘুমিয়ে গেলাম, আর রাত্রি 2টোর সময় আমার চোখ খুলল। তো তখন আমার স্বামী ঘরে ছিল না। যখন কিনা সে ওই টাইমে ঘরেই থাকত, তার ফোনও বন্ধ ছিল। আমি দেখলাম তখন বৈঠকের আলো জ্বলছিল। রাত 2টোয় বৈঠক ঘরের আলো জ্বলে থাকায় মনে হলো যে ভুল করে হয়তো জ্বলে রয়েছে। কিন্তু যখন আমি কাছে গেলাম তখন সেখান থেকে আমি কিছু আওয়াজ পেলাম। একটা আওয়াজ তো আমার স্বামীর ছিল, অন্য আওয়াজটা আমি চিনতে পারলাম না। কিন্তু এটা আমি বুঝে গিয়েছিলাম যে মেয়ের আওয়াজ ছিল। কিন্তু ওই সময় বৈঠক ঘরে কোনো মেয়ে কিভাবে থাকতে পারে, তাও আমার স্বামীর সাথে? আমার মাথায় খটকা লাগলো আর আমি রেগে গেলাম। আর আমার মধ্যে যতটুকু ঘুম ছিল সেটা হঠাৎ করেই উড়ে গেল। আমি আওয়াজ করায় সেখানের পরিবেশ তখন শান্ত হয়ে গেল। প্রায় 10 মিনিট পর আমার স্বামী বাইরে আসলো। সে বলতে লাগলো, তুমি জেগে গেছ, তুমি জেগে কি করে গেলে? আমি বললাম, আমি জেগে কি করে গেলাম এটা দিয়ে কি বলতে চাইছো তুমি? মানুষ যেমন ঘুমোয় তেমন করে সে তো জাগবেই। কিন্তু তুমি বৈঠক ঘরে কি করছো? তখন সে বলতে লাগলো, আমার বন্ধু এসেছিল। আমি বললাম, তোমার বন্ধুর তো আওয়াজ পাইনি, বরং একটা মেয়ের আওয়াজ পেলাম। তখন সে বলতে লাগলো, তার বউও তো তার সাথে এসেছে। আমি বললাম, বউ আর তার স্বামী রাত 2টোর সময় আমাদের ঘরে কি করছে? আর যদি তার বউ এসে থাকে তাহলে আমিও তার সাথে দেখা করতে চাই, তাদের জন্য কিছু খাবার আর চা বানাই। তখন আমার স্বামী বলল, তুমি যখন চিৎকার দিলে ঘরে তখনই ওরা চলে গেছে। কেননা ওরা যাবার জন্যই তখন রেডি হয়েছিল। বৈঠক ঘরের একটা দরজা বাইরের দিকেও খোলে, এজন্য বোধ হয় আমার স্বামী তাদেরকে ওখান দিয়ে বের করে দিয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল, রাত 2টোর সময় কে কার বাড়িতে নিজের বুকে নিয়ে এরকম ভাবে আসে? আমার স্বামীর ওপর আমার সন্দেহ হলো। কিন্তু তারপর ভাবলাম যে না, এরকমটা করা উচিত না। আমার স্বামী আমাকে যথেষ্ট ভালোবাসে। আমার সব কথা শুনে সে নিজের বাড়িতে চাকর পর্যন্ত রেখে দিয়েছে। আমাকে শুধু খাবারটাই বানাতে হয়। সেটাও কখনো কখনো আমার স্বামী প্রায় নিজেই খাবার বানিয়ে নেয় বা বাইরে থেকে নিয়ে আসে। আমি এত ভালো স্বামী যার উপর আমার সন্দেহ করার কি বা দরকার? কিন্তু একদিন আমাকে আমার স্বামী বলল, আমার কিছু পয়সার দরকার। আমি জিজ্ঞাসা করলাম যে কত পয়সা? সে তখন একটা বড় অঙ্কের টাকার কথা বলল। আমি বললাম, এটা তো অনেক পয়সা। সে বলতে লাগলো, তোমার পক্ষে কি এটা মুশকিল? তুমি তোমার বাবাকে বলো। মা, আমি বললাম, বাবা যখন জানতে পারবে যে তুমি পয়সা চাইছো সে যে কোনোভাবে সেটা জোগাড় করে দিয়ে দেবে। আমার স্বামী বলল, না বাবাকে তুমি এটা বলো না যে পয়সা আমি চাইছি, তুমি এটা বলো যে তুমি চাইছো। আমি বললাম যে আমি কি বলবো, আমার তো এক্ষুনি বিয়ে হয়েছে। এমন কিছু বড় যুক্তি আমার মাথার মধ্যে আসছিল না যে যেটা শুনে তারা রাজি হয়ে যাবে। আমার স্বামী বলল, কথা তো তোমাকেই বলতে হবে, তুমি কিভাবে বলবে সেটা তোমার ব্যাপার। ব্যাস আমার নাম যেন না আসে, না হলে তারা ভাববে যে আমাদের জামাই আমাদের পয়সার উপর নজর দিয়েছে। সে লোভী, নিজে কিছু করার ক্ষমতা নেই, তাই আমাদের থেকে পয়সা চাইছে। তাহলে আমাদের মেয়েকে কি খাওয়ায়? আমি বললাম, তোমার সম্মান শুধু তোমার না, আমারও সম্মান। আমি এভাবে কথা বলবো না যে তোমার পয়সা দরকার। আমি আজই বাবাকে ফোন করব। আমি নিজের বাবাকে ফোন করলাম আর বললাম, আমার টাকা পয়সার দরকার। বাবা বলল, তোমার পয়সার কি প্রয়োজন? আমাকে অনেক কিছু কথা শুনতে হলো। আর তারপর আমি অনেকগুলো মিথ্যা কথা বলে তাকে রাজি করালাম যে আমার সোনার গহনা নেওয়ার দরকার। বাবা বলল, বিয়েতে তো তোমাকে 10 ভরি সোনা দেওয়া হয়েছে, সেগুলো কোনো কাজে না। আমি বললাম, না, আমার নতুন ডিজাইন পছন্দ হয়েছে, আমি ওটাই চাই। আমার স্বামী বারণ করে দিয়েছে, কিন্তু ব্যাস আমার হৃদয় ওতেই আটকে আছে। আমার বাবা বলল, কিন্তু তুমি তো এরকম কোনোদিন ছিলে না। আচ্ছা ঠিক আছে, চলো, তুমি যখন জেদ করছো তখন কি করতে পারি? তারা টাকা পয়সা পাঠিয়ে দিল, যেটা আমি আমার স্বামীকে দিয়ে দিলাম। আর একদিন একটা উকিল আমাদের ঘরে আসলো, আর সে একটা ফাইল আনলো সাথে, আর বলল, এটা বড় সাহেবকে দিয়ে দেবেন, ভীষণ প্রয়োজন। আমার স্বামী নিয়ে এটাই বলেছিল যে তাকে জমির জন্য সার নিতে হবে, জমি ভীষণ খারাপ হয়ে গেছে আর ট্রাক্টরও কিনতে হবে। কিন্তু এই ফাইলটা দেখে তো মনে হচ্ছে যে জমি শুধু খারাপ হয়নি, জমি তো কবে বন্ধ হয়ে গেছে, ওখানে তো একটা দানাও চাষ হয় না।
তাহলে আমার স্বামী ওই পয়সাটা কোথায় লাগিয়েছে? যখন কিনা সে বলেছিল আমাকে জমির জন্য জিনিস কিনতে হবে, কিন্তু জমি তো অনুর্বর হয়ে পড়ে আছে। আমার স্বামী ওই টাকা পয়সা নিয়ে আয়েশ করছিল। সে ঘরের জিনিসপত্র সেই পয়সাতেই লাগিয়ে দিয়েছিল। কাল যখন ওই টাকা পয়সা শেষ হয়ে গেল, তখন সে আবার আমাকে টাকা পয়সার জন্য বলতে লাগল, কেননা তার কাছে তো টাকা পয়সার রোজগারের কোনো রাস্তাই ছিল না। ঠিক এই যুক্তি বেরিয়ে আসছিল পরিষ্কারভাবে। আমি গিয়ে আলমারি খুললাম, সেখানে আমার কোনো গয়না ছিল না। তার মানে এর আগে যে সংসার চলছিল সেটা আমার গয়না বেচে দিয়ে চলছিল। আর আমি জানতেও পারিনি, এদিকে ৮-৯ ভরি সোনা আমার আলমারি থেকে উধাও হয়ে গেল। এর মানে আমার স্বামী আমাকে ব্যবহার করছিল। আমার স্বামী না জানি আমাকে কি খাইয়ে দিত যে আমি সব সময় ঘুমোতেই থাকতাম। এবার তো আমার ব্লাড প্রেসারও থাকত। আর যখন আমার চোখ খুলত তখন বৈঠকে কোনো না কোনো মাহফিল চলত। আমার স্বামী গল্প করতে থাকত। কখনো ঘরের মধ্যে গানের আওয়াজ আসত, তো কখনো মেয়েদের আওয়াজ। সে আমাকে কি ভেবে নিয়েছিল? একদিন আমি ডাক্তারের কাছে গেলাম, তখন ডাক্তার বলল, আপনাকে ঘুমের ওষুধ দেওয়া হয়। এ তো ঘুম এমনিতে মানুষের আসে না, যখন কিনা আপনি গর্ভবতীও নন। আর আপনার সঙ্গে এরকম কোনো ঘটনাও ঘটেনি, তাহলে আপনার এত ঘুম কিভাবে আসতে পারে? এবার আমার সন্দেহ হলো। আর একদিন আমি আমার স্বামীর আনা সন্দেশ খেলাম না, আর সেটাকে ফেলে দিলাম লুকিয়ে। ওই দিন আমার একদম ঘুম আসেনি। আমি পুরো দিন জেগেছিলাম। যে সময়টা আমার ঘুমানো উচিত ছিল ওই সময়ে আমার ঘুম আসছিল না, কিন্তু আমি ঘুমের নাটক করছিলাম। আমার স্বামী ঘরে আসলো। আমার মনে হলো সে ঘুমানোর জন্য এসেছে, কিন্তু সে ঘুমোতে আসেনি। সে দেখতে এসেছিল যে আমি জেগে আছি কিনা। সে আমাকে ঘুমোতে দেখে ফেরত চলে গেল। আর তারপর আমি বৈঠকের দরজা খোলার আওয়াজ পেলাম। তারপর ঘরের মধ্যে মদের আসর বসাতো। আমি আমার স্বামীর ওপর রাগ করে তার সামনে চলে যাইনি, বরং আমি সেখান থেকে চুপচাপ চলে আসলাম। আমি বাবাকে ফোন করলাম। আমার স্বামী আমাকে খুঁজতে খুঁজতে আমার বাড়ি আসলো। সে বলতে লাগলো, আপনার মেয়ে ঘরে নেই। আমার বাবা বলতে লাগলো, সে তো এখানেও নেই। আমার মেয়ে কোথায় আছে বলো? আমি তো তোমার সাথেই বিদায় করেছিলাম ওকে। কোথায় আমার মেয়ে? যখন কিনা আমি আমার বাবার ঘরেই ছিলাম। আমার বাবা আমার স্বামীকে অনেক অপমান করল। সে আমাকে এখানে সেখানে খুঁজতে লাগল। আমি আমার ফোন অন রেখেছিলাম, কিন্তু আমি তুলিনি। ফোন বেজে গেল। তারপর সে বাড়ি এসে বলতে লাগল, আমি তো খুঁজে পাচ্ছি না, আপনি সাহায্য করুন। তারপর বাবা সবকিছু বলল। আর এটাও বলল, তুমি আমার মেয়ের সাথে কি করেছ, তার জন্য আমি তোমাকে কখনো ক্ষমা করব না। তুমি তাকে অজ্ঞান করে নিজে আয়েশ করতে, তা ওর পয়সা দিয়েই। তুমি আমার মেয়েকে কি ভেবে রেখেছ? আমার বাবা একদম দেরি করেনি, আর তার উপর বিচ্ছেদ হওয়ার জন্য কেস করে দিল। আমিও আমার বাবার সঙ্গ দিলাম। আমার বাবা বলল, তুমি এরকম মানুষের সাথে একদম থাকতে পারবে না। আমরা ওকে কি ভেবেছিলাম, আর ও কি বের হলো? সে একটা জুয়ারি আয়েশ করা বাজে লোক, আর তার সাথে জীবন ভালোভাবে কাটানো সম্ভব না। আর না একজন ভালো বাবা হতে পারবে সে কখনো। সে তোমার সাথে বিয়ে করেছিল শুধুমাত্র তোমার টাকা পয়সার জন্য। আমাদের থেকেও ভুল হয়ে গেছে। আমরা ওকে চিনতে পারিনি। আমরা আমাদের চাঁদের মতো মেয়ে ওকে দিয়ে দিয়েছি, কিন্তু এবার আমরা নিজের ভুল শুধরে নেব। শুধু এটুকুই নয়, আমার স্বামী প্রথমেও এই ধরনের ঘটনা ঘটিয়েছিল। সে আমার সাথে বিয়ে করেছিল আমার কাছে অনেক টাকা পয়সা ছিল বলে। তার এটাই প্ল্যান ছিল যে সে আমাকে অজ্ঞান করে লুকিয়ে সব কাজ করবে। আর তারপর যখন আমি তাকে বললাম, আমি সব সময় মিষ্টি খেতে ভালোবাসি, আমার জন্য মিষ্টি অবশ্যই নিয়ে আসবে, তো তার জন্য তো ব্যাপারটা এমন ছিল যে সে যা চাইছিল তাই যেন নিজে থেকেই তার হাতে এসে ধরা দিয়েছে। ওর জন্য ব্যাপারটা ঠিক এরকমই ছিল। সে সন্দেশের মধ্যে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে আমাকে খাওয়াতে থাকত। আর যে লোক অন্যের বোন মেয়েদেরকে ঘরে ডাকে, সে নিজের বুকেও বিক্রি করে দিতে পারে। এজন্য আমি তার সাথে থাকার জন্য বারণ করে দিলাম। আমি তার সাথে থাকতে চাইনি। যে একদিনের জন্য আমার সাথে স্বামী বুয়ের সম্পর্ক স্থাপন করেনি, বরং আমাকে অজ্ঞান করে অন্য মহিলাদের কাছে যেত, সেটাও আমারই আনা পয়সা দিয়েই। কেন থাকবো তার সাথে আমি? আমি আমার স্বামীকে ছেড়ে দিলাম, আর এই সমস্ত কিছু বাজে দুঃস্বপ্ন ভেবে ভুলে গেলাম। ৩ বছর পর আমার আবার বিয়ে হয়, আর আমি আমার জীবনে এখন ভীষণ খুশি। আমার প্রথম স্বামীর ব্যাপারে আমি জানতে পারি যে সে নিজের সমস্ত জমি বিক্রি করে রাস্তায় এসে গেছে। সব কিছু বিক্রি হয়ে গেছে তার। আর আজকাল তার অবস্থা ভীষণ খারাপ। কিন্তু এরকম লোকের সাথে এরকমটাই হওয়া উচিত।